আজও যদি বর্ণের রাজনীতি টিকে থাকে, তাহলে আমরা কার উত্তরাধিকার বহন করছি? গান্ধীর নৈতিকতা নাকি আম্বেদকরের বিদ্রোহ? একটা প্রশ্ন দিয়েই শুরু করি। ভারত কি স্বাধীন হয়েছিল সবার জন্য, নাকি স্বাধীনতা এসেছিল এমন এক সমাজে যেখানে কিছু মানুষ জন্মগতভাবেই ছিল অস্পৃশ্য? এই প্রশ্নের মাঝখানেই দাঁড়িয়েছিলেন দুজন মানুষ। একজন লাঠি হাতে খালি পায়ে হাঁটা এক সাধু, যিনি বলতেন হৃদয় বদলালেই সমাজ বদলাবে। আর একজন কলম হাতে বইয়ের পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক আইনজ্ঞ, যিনি বলতেন হৃদয় নয়, আগে কাঠামো বদলাও। মহাত্মা গান্ধী এবং ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ভারতের ইতিহাস আমাদের শিখিয়েছে এরা দুজন নাকি একই লক্ষ্য নিয়ে লড়েছিলেন, কিন্তু ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে এক অস্বস্তিকর সত্য। এই লড়াই ছিল একসাথে, আবার একে অপরের বিরুদ্ধে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা কোনো দেবতা বানাবো না, কোনো দানবও নয়। আমরা খুঁজব ক্ষমতা, বর্ণ, নৈতিকতা আর রাজনীতির সেই সংঘর্ষ যা আজও ভারতীয় সমাজকে তাড়িয়ে বেড়ায়। পরিবর্তনের স্থপতিরা, দুই পথ দুই দর্শন। 19 শতকের শেষ ভাগ। ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে, কিন্তু প্রকৃত শাসন চলছিল আরেক জায়গা থেকে, বর্ণ ব্যবস্থা। এই সমাজে জন্ম নিলেও ভীমরাও আম্বেদকর একজন মহান পরিবারের সন্তান। স্কুলে জল খেতে পারতেন না, ক্লাসে বসতে পারতেন না। মানুষ হিসেবে পরিচয়টাই ছিল প্রশ্নবিদ্ধ। আর অন্যদিকে এক উচ্চবর্ণে বৈশ্য পরিবারে জন্ম নেওয়া মোহনদাস করমচাঁদ গান্ধী। লন্ডনে আইন পড়া, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের অভিজ্ঞতা, আর ধীরে ধীরে মহাত্মা হয়ে ওঠা। দুজনেই দেখিয়েছিলেন অবিচার, কিন্তু দেখার জায়গাটা ছিল আলাদা। আম্বেদকর বললেন বর্ণপ্রথা কোনো সামাজিক ভুল নয়, এটা একটি পরিকল্পিত শোষণ ব্যবস্থা। গান্ধী বললেন বর্ণপ্রথা ভুল পথে গেছে, কিন্তু হিন্দু সমাজের আত্মা এখনো পবিত্র। এই একটা বাক্যই দুজনকে আলাদা করে দিল। আম্বেদকর চেয়েছিলেন সিস্টেম ভাঙতে, গান্ধী চেয়েছিলেন মানুষের মন বদলাতে। একজন বিশ্বাস করতেন সংবিধানে, আর একজন বিশ্বাস করতেন আত্মশুদ্ধিতে। তো অস্পৃশ্যতা অপরাধ না সংস্কারযোগ্য ভুল? গান্ধীর ভাষায় অস্পৃশ্যরা ছিল হারিজন, ঈশ্বরের সন্তান। শুনতে সুন্দর, কিন্তু আম্বেদকর এটাকে বলেছিলেন সবচেয়ে বিপজ্জনক রোমান্টিসাইজেশন। কারণ প্রশ্নটা ছিল, যদি তারা ঈশ্বরের সন্তান হয়, তাহলে কেন তারা মন্দিরে ঢুকতে পারে না? কেন তাদের ছোঁয়া অপবিত্র? গান্ধী বিশ্বাস করতেন উচ্চবর্ণ হিন্দুরা অনুশোচনা করবে, নিজেদের ভুল বুঝবে এবং ধীরে ধীরে অস্পৃশ্যতাকে ত্যাগ করবে। আম্বেদকর বলেছিলেন একটা সমাজ কখনো নিজের সুবিধা নিজে ছাড়ে না। এই জায়গায় সংঘাত শুরু হয়। আম্বেদকর অস্পৃশ্যদের বললেন শিক্ষিত হও, সংগঠিত হও, বিদ্রোহ করো। গান্ধী বললেন ধৈর্য ধরো, আত্মসংযম রাখো, অপেক্ষা করো। এই অপেক্ষার মূল্য কে দিচ্ছিল? উত্তর, দলিতরাই। তো রাউন্ড টেবিল কনফারেন্স, মুখোমুখি সংঘর্ষ। 1930-এর দশক, লন্ডনের রাউন্ড টেবিল কনফারেন্স। এক টেবিলে বসে ব্রিটিশ, কংগ্রেস, মুসলিম লীগ আর আম্বেদকর। এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে আম্বেদকর সরাসরি বললেন দলিতরা হিন্দু সমাজের অংশ নয়, তারা একটি আলাদা রাজনৈতিক সত্তা। এই বক্তব্য গান্ধীর জন্য ছিল বিস্ফোরক, কারণ গান্ধীর আন্দোলনের ভিত্তি ছিল একক হিন্দু সমাজ। আম্বেদকরের দাবি দলিতদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা। গান্ধী বুঝে গেলেন এই দাবি মানলে তার নেতৃত্ব ভেঙে পড়বে, এবং তখনই এলো সেই নাটকীয় অধ্যায়। পুনা চুক্তি, নৈতিক চাপ না রাজনৈতিক ব্ল্যাকমেইল। 1932 গান্ধী জেলে বসে ঘোষণা করলেন যদি দলিতদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা হয়, তিনি অনশন করে মৃত্যুবরণ করবেন। পুরো দেশ স্তব্ধ। প্রশ্ন উঠল, এটা কি আত্মত্যাগ নাকি রাজনৈতিক চাপ? আম্বেদকর বলেছিলেন একজন মানুষকে বাঁচাতে আমি কোটি মানুষের ভবিষ্যৎ বিক্রি করলাম। এই কথাটা ইতিহাসের বইয়ে নেই, কিন্তু দলিত সংস্কৃতিতে আজও বেঁচে আছে। পুনা চুক্তিতে আম্বেদকর আপোস করলেন, আলাদা নির্বাচনী ব্যবস্থা বাতিল হলো। গান্ধী বাঁচলেন, কংগ্রেস ঐক্য রক্ষা করল, কিন্তু দলিত আন্দোলন, সে হারালো নিজের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। স্বাধীনতা এলো, কিন্তু মুক্তি? 1947 ভারত স্বাধীন। গান্ধী খুশি নন, আম্বেদকরও না। গান্ধী দেখলেন দেশ ভাগ হয়েছে, হিংসা চলছে। আম্বেদকর দেখলেন বর্ণপ্রথা টিকে গেছে। তবুও ইতিহাসের আয়রনি, এই রাষ্ট্রের সংবিধান লেখার দায়িত্ব দেওয়া হলো আম্বেদকরকে। গান্ধীর নৈতিক দর্শন সংবিধানে নেই, আছে আম্বেদকরের কঠোর আইন, সমতা, সংরক্ষণ, মৌলিক অধিকার। এটাই ছিল আম্বেদকরের শেষ জবাব।
তো হিন্দু ধর্ম ত্যাগ। গান্ধী চেয়েছিলেন হিন্দু ধর্ম সংস্কার হোক। আম্বেদকর সিদ্ধান্ত নিলেন এই ধর্ম সংস্কারযোগ্য নয়। 1956 আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তিনি বললেন, আমি হিন্দু হিসেবে জন্মেছি, কিন্তু হিন্দু হিসেবে মরব না। এই বাক্যটাই ছিল গান্ধীর দর্শনের সবচেয়ে বড় পরাজয়। গান্ধী না আম্বেদকর? এই প্রশ্ন ভুল। সঠিক প্রশ্ন হলো, আজও যদি দলিতকে মার খেতে হয়, আজও যদি বর্ণের রাজনীতি টিকে থাকে, তাহলে আমরা কার উত্তরাধিকার বহন করছি? গান্ধীর নৈতিকতা নাকি আম্বেদকরের বিদ্রোহ? এই লড়াই শেষ হয়নি, শুধু চরিত্র বদলেছে। আর আপনি এই ইতিহাস জানার পর কোন পাশে দাঁড়াবেন?